সেল ওয়ালের পরের পোর্শন আমরা শুরু করব। সেল ওয়াল তো শেষে না, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি কোনটা? যে কোষের মধ্যে থকথকে জেলির মতো অর্ধতর পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম। কোষে থকথকে অর্ধতরল জেলির মতো পদার্থকে প্রোটোপ্লাজম। কোষের মধ্যে যে থকথকে পদার্থ থাকে জেলের মতো, দিস ইজ কল্ড প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম তিনটি অংশ নিয়ে গঠিত। তিনটি অংশ নিয়ে গঠিত। কি এখানে হচ্ছে সাইটোপ্লাজম, এর তিনটা অংশ আছে, সাইটোপ্লাজম। তারপরে 2 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস, আর হচ্ছে প্লাজমা মেমব্রেন। মানে তিনটা অংশ মিলে তিনটা জিনিস দিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমকে জীবের ভৌত ভিত্তি বলে। এতে জীবের ভৌত ভিত্তি বলে। ভৌত ভিত্তি কেন বলে? ফিজিক্যাল বেসিস অফ লাইফ। ফিজিক্যাল বেসিস অফ লাইফ, একে জীবের ভৌত ভিত্তি বলে। ভৌত ভিত্তি বলে কারণ জীবের যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া প্রোটোপ্লাজম সংঘটিত হয়। এতে সংগঠিত হয়। তাই প্রোটোপ্লাজম থাকলে কোষটি জীবিত হবে। কোষটি জীবিত না থাকলে মৃত হবে। হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম তো তিনটা অংশ নিয়ে গঠিত। কি? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এন্ড প্লাজমা মেমব্রেন। এই তিনটা অংশ নিয়ে আমাদের মিনি প্রোটোপ্লাজম। আর এর ভেতরে এটাকে জীবের ভৌত ভিত্তি কেন বলে? কারণ ভৌত মানে কি? ভৌত অবস্থায় সে বেঁচে আছে না জীবিত আছে, এটা প্রোটোপ্লাজমের উপর ডিপেন্ড করে। যদি দেখি যে প্রোটোপ্লাজম আছে, তাহলে আমি বুঝবো যে ওই কোষটা জীবিত। আর যদি দেখি যে প্রোটোপ্লাজম নাই, হ্যাঁ হাসিম মাহমুদ, কেউ কি আসছে? হ্যাঁ, না থাকলে কি আমি আসছে। প্রোটোপ্লাজমকে জীবের ভৌত ভিত্তি বলে কারণ জীবের যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া এই প্রোটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। যত ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হবে সব প্রোটোপ্লাজম দ্বারা হয়ে থাকে। কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয় এবং ভৌত অবস্থায় কোষটা জীবিত আছে না মৃত আছে। যদি দেখি যে এর মধ্যে প্রোটোপ্লাজম আছে, তাহলে কোষটা জীবিত থাকবে। আর যদি দেখি যে প্রোটোপ্লাজম নাই, তাহলে কোষটা মৃত হবে। যেমন আমাদের
এই যে কাঠ যেটা, এই কাঠটা মৃত কেন? কারণ কাঠের মধ্যে কি আছে? পানি আছে। কোনটা? তাই প্রোটোপ্লাজম থাকলে কোষটি জীবিত, আর না থাকলে মৃত। প্রোটোপ্লাজম যদি থাকে তাহলে কোষটা হবে জীবিত, আর যদি না থাকে তাহলে হবে মৃত। মানে ভৌত অবস্থায় সে জীবিত আছে না মৃত আছে এটা নির্দেশ করে। যে সে একটা কোষ সে জীবিত না মৃত তা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে জীবিত কোষ। যেমন আমাদের কিছু মৃত কোষের নাম বলো তো। কোষের মধ্যে কিছু প্রোটোপ্লাজম বিহীন কোষের নাম বলো। মানে আমাদের দেহের মধ্যে নাই, কিন্তু এর মধ্যে আছে, তোমার উদ্ভিদের দেহের মধ্যে আছে। স্ক্লেরেনকাইমা মৃত কোষ। স্ক্লেরেনকাইমা পড়ছি না? চাইল্ড, হ্যাঁ, স্টোন সেল, ফাইবার, এগুলো সব হচ্ছে মৃত কোষ, কারণ এদের মাঝখানে প্রোটোপ্লাজম নাই। যদি একটা কাঠ, এই যে কাঠ, এই কাঠটা কি জীবিত না মৃত? মৃত কেন? কার মাঝখানে? এর মাঝখানে প্রোটোপ্লাজম নাই। তাহলে প্রোটোপ্লাজম কেন নাই? কারণ এর মধ্যে যে পানিটা যেটা ছিল, এই পানিটা সব হয়ে গেছে, পানি নাই এর মধ্যে, পানি শুষে শক্ত শুকনা হয়ে গেছে। তাহলে আমরা এটাকে বলতেছি মৃত। আর প্রোটোপ্লাজম যদি থাকে তাহলে আমরা এটা জীবিত কোষ বলবো। এই যে বলা হয় যে পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। কেন? যে জায়গার মধ্যে পানি আছে ওই জায়গার মধ্যে জীবন আছে। ওই জায়গার মধ্যে পানি আছে, দ্যাট মিনস ওর মাঝখানে প্রোটোপ্লাজম আছে। আর প্রোটোপ্লাজম মানে হচ্ছে ও জীবিত কোষ। আর যদি দেখি যে পানি শুকিয়ে গেছে, মানে পানি নাই, তাহলে ওর প্রোটোপ্লাজম নাই। আর প্রোটোপ্লাজম নাই মানে হচ্ছে সে মৃত কোষ। মরার পর তো সে লাইসিস হয়। মানুষ মরার পরে তো হবে যেটা, তুমি কাঠের কথা বলো, মানুষ মরার পর কি হয়? মানুষ মরার পর লাইসিস হয়, অটোলাইসিস হয়। মানে মানুষ মরার পর সে গলে যায়, গলে গিয়ে একদম মানে পচে যায়। অটোলাইসিস প্রসেস, বিভিন্ন মামিফিকেশন হয়, মমি তৈরি হয়, অথবা তোমার অটোলাইসিস হয়। এখন কথা হচ্ছে যে কাঠের কথা বলো, আমাদের যে কাঠগুলো আছে এই কাঠগুলা এখন কি হয়ে গেছে? এগুলা সব মরে গেছে, কারণ এর মাঝখানে প্রোটোপ্লাজম নাই। আর প্রোটোপ্লাজমের মধ্যে পানি থাকবে, আর দেখা যায় যে 60 to 90% পানি থাকে প্রোটোপ্লাজমের মধ্যে। 60% থেকে 90% পানি থাকে। এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। মানে হচ্ছে একটা কোষের মধ্যে, একটা কোষ, এর মধ্যে প্রায় 60 to 90% এই কোষের মধ্যে পানি। মানে প্রোটোপ্লাজমের মেইনলি হচ্ছে 60 থেকে 90% পানি। আর প্রোটোপ্লাজম আছে মানে এই কোষটা জীবিত। আর এর জন্য, আর না থাকলে মৃত। আর এর জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, বা মানে জীবনের কি বলে, ফ্লুইড অফ লাইফ, যে কি বলে, জীবনের তরল। যদি সে ওর মধ্যে পানি থাকে তাহলে সে জীবিত থাকবে, আর না থাকলে সে মৃত। এর জন্য দেখবে যে চাঁদের মধ্যে পানি আসছে কিনা সন্ধান করা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে পানি আসছে মানে দ্যাট মিনস ওর মাঝখানে জীবিত কিছু থাকবেই। আর প্রাণ আছে যেখানে, সেখানে পানি থাকবে। পানির সাথে প্রাণের সম্পর্ক অনেক নিবিড়। এর জন্য পানিকে বলা হয় প্রোটোপ্লাজম, ফ্লুইড অফ লাইফ। তাহলে এই কথাটা লেখা হচ্ছে প্রোটোপ্লাজমে 60 থেকে 90% পানি থাকে। পানি থাকে এবং পানির সাহায্যে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। বিক্রিয়া সংঘটিত হয়। বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া পানির মাধ্যমে সংঘটিত হয়। তাই পানিকে ফ্লুইড অফ লাইফ বলে। তাই পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ওয়াটার ইজ কল্ড দ্য ফ্লুইড অফ লাইফ। তাই পানিকে ফ্লুইড অফ লাইফ বলে।
ফ্লুইড অফ লাইফ বলে। মানে পানিটার কাজ কি? পানি হচ্ছে আমাদের যত জৈব রাসায়নিক বিক্রিয়া হবে তার দ্রাবক হিসেবে কাজ করবে। মানে পানির মধ্যেই যত বিক্রিয়া সেটা সংঘটিত হয়, এবং পানি ছাড়া কোনো জীবী বেঁচে থাকবে না। এর জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ বলে। তাহলে কথাটা কি হইল? যেখানে পানি আছে সেখানে, মানে যেখানে প্রোটোপ্লাজম, অবশ্যই তার জন্য প্রোটোপ্লাজমের জন্য পানি লাগবে। আর প্রোটোপ্লাজম আছে মানে ওই কোষটা জীবিত আছে। আর যত ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন সব প্রোটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। আর পানি ছাড়া জীবন বাঁচতে পারে না, এর জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ। না, কিছু কিছু আছে জীবিত করা যায়, আবার কিছু কিছু ডিন্যাচুরেশন যদি হয় তাহলে পারবা না। মানে তুমি পানি সরাই ফেললা প্লাস ওইটাকে করে ফেলছো, প্রোটিনগুলোকে ডিন্যাচুরেশন করছো, মানে ওই প্রোটিনগুলো আগের মতো নাই, তাহলে সে বাঁচবে না। মানে তুমি সিদ্ধ করছো, সিদ্ধ করলে কি আর বেঁচে থাকবে? থাকবে না। দ্যাট মিনস তুমি একটা ছোলাকে শুকাইলা, ঠিক আছে, পানি সরাই ফেললা, কিন্তু তুমি এর মধ্যে এটাকে সিদ্ধ করে তুমি সরাই ফেলছো, সিদ্ধ করছো এবং করে ফেলছো, শুকাইছো, তাহলে এখানে আবার আর সেই হবে না, পানি গিয়ে সে জীবিত থাকবে না। তোমাকে প্রোটিনগুলো নিচে ডিন্যাচুরেশন করা যাবে না। তুমি তাপ দিলে কোনো পদার্থ তাপ দিলে কি হয়, তার ভেতরকার পদার্থগুলো, প্রোটোপ্লাজমগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য তুমি পানি শুকিয়ে ফেলে কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল রিঅ্যাকশন আবার হয়। যেমন আমরা বীজ যখন সংরক্ষণ করি তখন এটা শুকিয়ে রাখি না, যাতে এরা কেমিক্যাল রিঅ্যাকশন না করতে পারে। এর ভেতরে, কোষের ভেতরে বা একটা বীজের ভেতরে যে পদার্থগুলো আছে, যখন সে আবার পানি পাবে তখন সে আবার অঙ্কুরিত হবে, তখন তার মাঝখানে আবার মানে জীবন শক্তি আবার ফিরে আসবে। আচ্ছা, আমরা কি বলছিলাম? এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আর কি, এটা গেল আমাদের প্রোটোপ্লাজম। তারপরে কি আছে? এই প্রোটোপ্লাজমের মধ্যে তাহলে তিনটা অংশ আছে, একটা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর প্লাজমা মেমব্রেন। তাহলে এখন আমরা বলবো মেইনলি প্লাজমা মেমব্রেন। আমরা প্লাজমা মেমব্রেন করব। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। আমরা এটা পড়ছিলাম 9-10-এ। আর বাকি যে কথাগুলো আছে এগুলো পড়ে নিই। আচ্ছা, এখন প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির মধ্যে কয়েকটা মতবাদ আছে। আমরা জানি যে প্রতিটি কোষে প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক যে মেমব্রেন দ্বারা, দ্যাট মিনস একটা কোষ যে মেমব্রেন দ্বারা আবৃত থাকে, যে স্থিতিস্থাপক দ্বিস্তর বিশিষ্ট একটা যে সাইটোপ্লাজম যে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক আবরণ দ্বারা আবৃত থাকে, আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে কোষ ঝিল্লি বলে। আমাদের সাইটোপ্লাজম যে চারপাশে যে আবরণ আছে, এই আবরণটা যে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক আবরণ দ্বারা আবৃত থাকে, সাইটোপ্লাজম, দিস ইজ কল্ড কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। একে প্লাজমা মেমব্রেন বলে। এর আরেক নাম কি? একে বায়ো মেমব্রেন বলা হয়। একে বায়ো মেমব্রেন বলে। মানে হচ্ছে আমাদের কোষের মধ্যে চারপাশে সাইটোপ্লাজমের আবরণকে প্লাজমা মেমব্রেন বলে, প্লাস যত ধরনের মেমব্রেন আছে, যেমন হচ্ছে তোমার
মাইটোকন্ড্রিয়ার চারপাশে আবরণ আছে, প্লাস্টিডের চারপাশে আবরণ আছে। এই সবগুলো আবরণকে একসাথে আমরা বলা হয় ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন আমরা পরে পড়ব। একে বায়ো মেমব্রেনও বলা হয়, বায়ো মেমব্রেন বলে। আর এটা হচ্ছে স্থিতিস্থাপক এবং বৈষম্যবৃত্ত। এটা আর একটা জিনিস লিখতে হবে, স্থিতিস্থাপক বৈষম্যবৃত্ত, বৈষম্য ভেদ্য, স্থিতিস্থাপক এবং বৈষম্যভেদ্য। এই আবরণটা স্থিতিস্থাপক প্লাস এরা বৈষম্যভেদ্য। এরা স্থিতিস্থাপক হবে প্লাস বৈষম্যভেদ্য। আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কোষ ঝিল্লি বলে। আচ্ছা, এখন এটা বৈষম্যভেদ্য কেন? একে বৈষম্যভেদ্য পর্দা বলে। কেন বলে? কারণ এর ভিতর দিয়ে কিছু পদার্থ যাইতে পারে, আবার কিছু পদার্থ যাইতে পারে না। যে তোমার এর মধ্যে দিয়ে চর্বি জাতীয় যে পদার্থগুলো আছে এটা সহজে যেতে পারে, কিন্তু যেগুলো পানিতে দ্রবীভূত তারা কিন্তু যাইতে পারে না। এই জন্য এটাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। তাহলে এই কথাটা লেখো যে এর ভেতর দিয়ে কিছু পদার্থ যেতে পারে, কিছু পদার্থ যেতে পারে, মানে কিছু পদার্থ অতি সহজে যেতে পারে, অতি সহজে যেতে পারে। যেমন চর্বিতে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয় পদার্থ এরা অতি সহজে যেতে পারে। এবং কিছু পদার্থ অতি সহজে যেতে পারে না। তাই যেমন হচ্ছে পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় যে পদার্থ আছে এরা সহজে যেতে পারে না। তাই একে বৈষম্যভেদ্য পর্দা বলে। এটাকে বৈষম্যভেদ্য পর্দা বলে কারণ এর মধ্যে দিয়ে সব ধরনের পদার্থ সমানভাবে যেতে পারে না। কিছু কিছু পদার্থ আছে এরা খুব সহজে যেতে পারে, আর কিছু কিছু পদার্থ আছে এরা সহজে যেতে পারে না। চর্বিতে দ্রবণীয় পদার্থ যেতে পারে, কারণ কি আমরা পড়ব। কারণ এটা মেইনলি তৈরি হচ্ছে চর্বি দিয়ে, প্লাজমা মেমব্রেন নিচে তৈরি হচ্ছে চর্বি জাতীয় পদার্থ দিয়ে। তো চর্বিতে যারা দ্রবীভূত হবে তারা সহজে যেতে পারে, কিন্তু পানিতে যারা দ্রবীভূত তাদেরকে যাওয়ার জন্য একটা প্রসেসে যেতে হয়, একটা মানে ক্যারিয়ারের মধ্যে দিয়ে যাওয়া লাগে। আমরা পূর্ব আস্তে আস্তে তাহলে প্রোটোপ্লাজম প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে কয়েকটা মতবাদ আছে। কি কি মতবাদ বললাম? একটা হচ্ছে ডেনিয়েল কি বলে স্যান্ডউইচ মতবাদ। কিছু মতবাদ, তাহলে মতবাদগুলো কি কি আছে? মতবাদ মানে কি? যে এর সম্পর্কে এর স্ট্রাকচার সম্পর্কে বিভিন্ন ধরনের গঠন বর্ণনা করছে। তার মধ্যে কয়েকটা মতবাদ হচ্ছে তোমার স্যান্ডউইচ মতবাদ। স্যান্ডউইচ মতবাদ এটা কে দিছে? ডেনিয়েল এবং ডেভসন। কে দিছে? স্যান্ডউইচ, রস্যই চ, স্যান্ডউইচ মতবাদ ডেনিয়েল এবং ডেভসন। ডেনিয়েল DANIE ডেনিয়েলি এন্ড ডেভসন DAVSON। স্যান্ডউইচ মতবাদ কে দিছে? ডেনিয়েল এবং ডেভসন। তারপরে আরো কিছু মতবাদ আছে, যেমন তোমার কি ইউনিট মেমব্রেন মতবাদ।
ইউনিট মেমব্রেন মতবাদ। ইউনিট মেমব্রেন 1959 ইউনিট মেমব্রেন মতবাদ দিচ্ছে বিজ্ঞানী রবার্টসন। ইউনিট মেমব্রেন মতবাদ, ইউনিট মেমব্রেন মতবাদ কে দিচ্ছে? এটা রবার্টসন। ইউনিট মেমব্রেন মতবাদ দিচ্ছে। তারপরে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মতবাদ। ফ্লুইড মোজাইক মডেল খুবই ইম্পর্টেন্ট। ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার অ্যান্ড নিকলসন, বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার SINGER, সিঙ্গার অ্যান্ড NICOLSON, সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার গায়ক অ্যান্ড নিকলসন NICOLSON, নিকলসন। সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 সালে 1972 বাংলাদেশ জন্মের 1 বছর পরে দিছে। আর ড্যানিয়েল ডেভসন এটা দিছে কত সালে? ড্যানিয়েল এবং ডেভসন 1935, এটা দিচ্ছে 1935। তাহলে সর্বপ্রথম এই তিনটা মতবাদ দিচ্ছে। একটা কি? স্যান্ডউইচ মতবাদ, ইউনিট মেমব্রেন মতবাদ আর ফ্লুইড মোজাইক মডেল। তিনটা মডেল দিচ্ছে, ফ্লুইড মোজাইক মডেল, ইউনিট মেমব্রেন মতবাদ, ফ্লুইড মোজাইক মডেল। এই তিনটা মডেল। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা? সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। সবচেয়ে গ্রহণযোগ্য হলো এটা, এটা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মানুষ এটাকে বেশি করছে গ্রহণযোগ্য মডেল। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আমরা মেনলি আজকে ফ্লুইড মোজাইক মডেলটা করবো। স্যান্ডউইচ মতবাদটা বলি। স্যান্ডউইচ মতবাদ কিছুই না, এই মতবাদ অনুসারে বলা হচ্ছে যে স্যান্ডউইচ মতবাদ অনুসারে বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন PLP দিয়ে গঠিত। মানে ওর মধ্যে থাকে PLP, প্রথমে থাকে প্রোটিন, তারপরে লিপিড, তারপর প্রোটিন। মানে দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচের মধ্যে কি থাকে? মানে পাউরুটি থাকে আর মাঝখানে বিভিন্ন ধরনের ডিম থাকে বা বিভিন্ন পদার্থ থাকে। তো এই এক পাশে থাকে প্রোটিন, মাঝখানে থাকে লিপিড, আর এক পাশে থাকে প্রোটিন। তো এই ধরনের মতবাদকে বলা হচ্ছে স্যান্ডউইচ মতবাদ। স্যান্ডউইচের মতো যে এই পাশে থাকবে প্রোটিন, এই পাশে এখানে প্রোটিন থাকবে, আর এখানে থাকবে হচ্ছে লিপিড। এই মতবাদ অনুসারে বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন দুই পাশে প্রোটিন থাকে আর মাঝখানে লিপিডের আবরণ থাকে। এটা বাইরে এর কথা বলা হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে বাইরের দিকে যে আবরণটা আছে এটা হচ্ছে প্রোটিন, আর মাঝখানে থাকে লিপিড, আর এক পাশে এই পাশে থাকে প্রোটিন।
এই মতবাদটা হচ্ছে এটাই যে অনেকটা স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচের মতো কি হয়, এক পাশে প্রোটিন, তারপরে লিপিড, তারপরে প্রোটিন, এই যে স্ট্রাকচার থাকে, এই ধরনের গঠন বর্ণনা করছে। প্রোটিন, লিপিড, পিএলপি মনে রাখবা, পিএলপি। আচ্ছা, এখন আমরা তাহলে এই মতবাদ মোটামুটি এর চেয়ে ভালো মতবাদ আছে। সে মতবাদটা হচ্ছে আমাদের সুইট মোজাইক মডেল। স্যান্ডউইচ মতবাদ গেল। এখন সেকেন্ডলি হচ্ছে আমাদের ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন মতবাদ, এটা কে দিচ্ছে জানো? রবার্টসন। কত সালে? 1959। তাহলে সে বলছে যে যত ধরনের মেমব্রেন আছে তার মধ্যে সকল বায়োলজিক্যাল মেমব্রেন আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, এবং যার স্থানে স্থানে প্রোটিন গঠিত থাকে, স্থানে স্থানে প্রোটিন গঠিত সকল ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। মানে তার কথা মতে হচ্ছে যত ধরনের মেমব্রেন থাকবে, মানে একটা কোষের মধ্যে বা একটা কোনো জায়গার মধ্যে যত আবরণ আছে, সব আবরণই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, এবং সবাইকে ওভারঅল কি বলা হচ্ছে? সবাইকে বলা হয় ইউনিট মেমব্রেন। নাম দিচ্ছে ইউনিট মেমব্রেন। মানে হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন, এটাকে ইউনিট মেমব্রেন বলে। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ইউনিট মেমব্রেন বলে। লাইসোজোমের মেমব্রেনকে ইউনিট মেমব্রেন বলে। তারপরে সেন্ট্রিওলের মেমব্রেনকে, সেন্ট্রিওলের চারপাশে আছে নাই, প্লাস্টিড আছে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারপাশে যে মেমব্রেন আছে, গোলজি অ্যাপারেটাসের চারপাশে যে মেমব্রেন আছে, এগুলো সবকে বলা হয় ইউনিট মেমব্রেন। তাহলে লেখা হচ্ছে এই কথাটা, তার মধ্যে সব বায়োলজিক্যাল মেমব্রেন আণবিক গঠন একই রকম, এটা হচ্ছে ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেনটা লেখো যে এই মতবাদ অনুসারে সকল বায়োলজিক্যাল মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। সকল বায়োলজিক্যাল মেমব্রেন হলো ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, যার বিভিন্ন স্থানে প্রোটিন গ্রথিত থাকে। বিভিন্ন স্থানে প্রোটিন গ্রথিত, গয়রফলাওকা থরিসিকা ত্বক গ্রথিত থাকে। যার বিভিন্ন স্থানে প্রোটিন গ্রথিত থাকে, প্রোটিন গ্রথিত থাকে মানে ঢুকে থাকে, প্রোটিন ভেতরে ঢোকানো থাকে, তাই একে ইউনিট মেমব্রেন বলে, বা একে ইউনিট মেমব্রেন বলে। এই মতবাদ অনুসারে প্লাজমা মেমব্রেন সহ সকল অঙ্গাণুর আবরণকে সাধারণভাবে ইউনিট মেমব্রেন বলে। সকল অঙ্গাণুর আবরণকে সাধারণভাবে ইউনিট মেমব্রেন বলে। আচ্ছা, এই দুইটা মডেল আমাদের শেষ। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল যেটা, এটা করব। মানে ইউনিট মেমব্রেনটা বোঝা গেছে। ইউনিট মেমব্রেন কি?
ইউনিট মেম্বার হচ্ছে কিছুই না। ইউনিট মেম্বারের মতবাদ বলা হচ্ছে যে যত ধরনের আবরণ থাকবে একটা কোষে নিজস্ব প্লাজমা মেমব্রেন সহ মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, যত অঙ্গাণু মেমব্রেন আছে একটা কোষের মধ্যে কি কি থাকে? একটা কোষের মাঝখানে মাইটোকন্ড্রিয়া থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর প্লাস্টিক থাকে না? প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক যা আছে মানে যাদের চারপাশে আবরণ আছে সবগুলোকে ওভারঅল কি বলে? দে আর কল্ড ইউনিট মেমব্রেন। এটা বলছে। এবং এরা মেইনলি কি দিয়ে গঠিত? ফসফোলিপিড দিয়ে গঠিত, এবং এদের জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় প্রোটিনও থাকে। তাহলে ফসফোলিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত, এবং এদের ওভারঅল নাম কি বলছে? ইউনিট মেমব্রেন। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দেখো, এটি সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। ফ্লুইড মোজাইক মডেল এটি সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। দেখো, এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দিয়ে গঠিত। দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দিয়ে গঠিত। দ্বিস্তর, এটা ডাবল লেয়ার করে থাকে এবং ফসফোলিপিড দিয়ে গঠিত। আচ্ছা, আর এই ফসফোলিপিড যেটা আছে, আচ্ছা, তারপরে এই ফসফোলিপিড আবার এর দুটো অংশ আছে। ফসফোলিপিডের আবার দুটো অংশ আছে। একটা ফসফোলিপিড হলো ফসফেট গ্রুপ যুক্ত মাথা বা হেড, আর এবং চর্বি বা লিপিড যুক্ত লেজ বা টেইল বলে। তাহলে এটা হচ্ছে মেইনলি ফসফোলিপিড, যেটা এটা মেইনলি ফসফোলিপিড, বুঝাই যাচ্ছে। ফসফেট গ্রুপ থাকবে আর একটা লিপিড থাকবে। লিপিডটা হচ্ছে যে তোমার ইয়ের মতো দেখা যায়, মানে এটা থাকে মাথা আর এখানে থাকে চর্বি। তাহলে এটা হচ্ছে ফসফেট মাথা বা হেড, আর লিপিড গঠিত ফসফেট গঠিত মাথা, মানে ফসফেট গঠিত মাথা আর লিপিড গঠিত লেজ। তাহলে ওর মাথা থাকে একটা আর একটা থাকে লেজ। আর লেখো যে ফসফেট গ্রুপ থাকায়
ফসফেট গ্রুপ থাকায় এটি পোলার। ফসফেট গ্রুপ থাকায় এটি পোলার। ফসফেট গ্রুপ থাকায় এটি পোলার। ফসফেট মানে কি? PO4। ফসফেটে যে আমরা ফসফেট গ্রুপ করছি না PO4, তাহলে ফসফেট থাকার জন্য এটা PO4 থাকার জন্য PO4 এখানে অনেকগুলো PO4 আছে। এই PO4 থাকার জন্য সে চার্জিত থাকবে, তাই না? ফসফেট যদি থাকে তাহলে চার্জিত থাকবে। আর চার্জিত থাকলে পানিটা কি হবে? পানি কি চার্জিত না আংশিক চার্জিত? আমরা জানি পানি হচ্ছে পোলার। সো এই মাথাটা যেহেতু চার্জিত, তাহলে ওর মধ্যে পানি কি হবে? দ্রবীভূত হবে না? তাহলে এই মাথা অংশটা হবে পানিতে দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় মানে কি? পানির প্রতি তার আকর্ষণ থাকবে। এই জন্য এটাকে বলা হয় হাইড্রোফিলিক। দ্যাট মিনস এরা পোলার, মানে এরা চার্জিত। চার্জিত থাকার কারণে তারা পানিতে দ্রবণীয় এবং এটাকে বলা হয় হাইড্রোফিলিক। তাহলে কথাটা কি লিখবো? যে এটি পোলার, অর্থাৎ এটি পোলার অর্থাৎ পানিতে দ্রবণীয়, অর্থাৎ পানিতে দ্রবণীয়। একে হাইড্রোফিলিক, পানিতে দ্রবণীয়, একে হাইড্রোফিলিক। তাহলে এটা হবে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক। আর চর্বি যেটা আছে, লিপিড বা চর্বি, এটা হাইড্রোফোবিক হবে। এটা হবে হাইড্রোফোবিক, কারণ চর্বি মেইনলি হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত। তাহলে যারা কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত তারা কি পানিতে দ্রবীভূত হয়? তারা কি পোলার হয়? তাহলে পোলার না হলে তারা পানিতে দ্রবীভূত হবে না। তাহলে আর তাহলে হচ্ছে লেজ অংশটি লেজ পানিতে অদ্রবণীয়। লেজ পানিতে অদ্রবণীয়, যেটি চর্বি দিয়ে গঠিত। যেটি চর্বি ব্র্যাকেটে লেখো হাইড্রোকার্বন। যেটি চর্বি বা হাইড্রোকার্বন দিয়ে গঠিত। চর্বি কি পানিতে দ্রবীভূত হয়? যেটি চর্বি দিয়ে গঠিত, তাই পানি বিকর্ষী। এটা পানি বিকর্ষী হবে। পানি বিকর্ষী। একে হাইড্রোফোবিক বলে, হাইড্রোফোবিক লেজ বলে। তাহলে একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে ফিল্ড মোজাইক মডেল অনুসারে আমরা বললাম যে এরা মেইনলি ফসফোলিপিড দিয়ে গঠিত এবং এই ফসফোলিপিডটা কয় স্তরে থাকে? এরা 2 স্তরে থাকবে। ফসফোলিপিডটা 2 স্তরে থাকে। আমরা একটা ফসফোলিপিড গঠন আঁকাইছি, কিন্তু এরা কয় স্তর করে থাকে? 2 স্তর করে ফসফোলিপিড অবস্থান করে। যেতেছেন গা? এতে তো সমস্যা না। তাহলে এই জিনিসটা বোঝা গেছে? মানে এই অংশটা যেটা, এটা মেইনলি কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত। কার্বন আর এখানে হাইড্রোজেন। আচ্ছা আমাকে বলো যে কার্বন হাইড্রোজেন থাকলে তারা কি পানিতে দ্রবীভূত হবে না হবে না? কার্বন হাইড্রোজেন যদি থাকে তাহলে তারা পানিতে দ্রবীভূত হবে না। এই অংশটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, এই জন্য এটাকে বলা হয় হাইড্রোফোবিক। আর এটা পানিতে দ্রবীভূত, এটাকে বলা হয় হাইড্রোফিলিক। তাহলে হাইড্রোফিলিক হেড আর হাইড্রোফোবিক টেইল। বলেন এই কথাটা বলেন। এটা হচ্ছে হাইড্রোফিলিক কারণ এটা পোলার, এ চার্জিত। এই যে চার্জ আছে এখানে, কিন্তু এ তো পোলার না, এর মধ্যে কোনো চার্জ নাই। তাহলে এটা চার্জ না থাকলে কি পানির প্রতি ভালোবাসা থাকবে? ওর আকর্ষণ থাকবে না। এই জন্য বলা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে হাইড্রোফিলিক, সরি এটা হচ্ছে হাইড্রোফোবিক আর এটা হচ্ছে হাইড্রোফিলিক।
ফেলি। তাহলে এটা তো আমি একটা মাথা আঁকাইছি, একটা অংশ আঁকাইছি না? তাহলে এটা এটা এরকম দুইটা স্তর করে থাকে। তো ছবিটা আঁকে নাও। আমরা প্লাজমা মেমব্রেন যেটা আছে এটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো তাহলে আমরা যদি এটা মূলত হচ্ছে এটা কোষ, এই কোষের মাঝখানে প্লাজমা মেমব্রেন আছে, আর এই প্লাজমা মেমব্রেনটাকে যদি আমরা আলট্রা মাইক্রোস্কোপে দেখি তাহলে এই ধরনের গঠন দেখা যাবে। এর মধ্যে এই যে মাথা যেগুলা আমরা কিছুক্ষণ আগে বললাম এটা হচ্ছে ফসফোলিপিড, এটা কি ফসফোলিপিড হেড, আর এটা এটা কি টেইল। দ্যাট মিন্স টেইল যেগুলা এরা থাকে ভেতরের দিকে, ওরও টেইল ভেতরের দিকে, ওরটা টেইল ভেতরের দিকে, আর হেড যেটা হেডটা হচ্ছে বাইরের দিকে থাকে। হেডটা থাকবে বাইরের দিকে আর টেইলটা থাকবে ভেতরের দিকে। আর এর মধ্যে এটা মেইনলি হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি। এছাড়াও আর কি আছে, এর মধ্যে প্রোটিন আছে, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন। তাহলে যে প্রোটিনটা এটা তো ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। তাছাড়াও এর মধ্যে কিছু কিছু প্রোটিন থাকে। কি কি? এই যে একটা প্রোটিন, এই একটা প্রোটিন, এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল। আর এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন, আর এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর এখানে অবশ্য কিছু কোলেস্টেরল আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল। আর এর মধ্যে চর্বির সাথে এই যে ফসফোলিপিড, লিপিডের সাথে তোমার লিপিডের সাথে গ্লুকোজ কম্বিনেশন করে তৈরি করে গ্লাইকোলিপিড, আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন।
গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এদেরকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এদেরকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এদের দুজনকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এদেরকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এটা মূলত হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেনের গঠন। বাকি যে স্ট্রাকচার এটা বইয়ের মধ্যে, বাকি বৈশিষ্ট্যগুলো বইয়ের মধ্যে আছে। আমরা ঈদের পরে আবার ইনশাআল্লাহ শুরু করব, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন পর্যন্ত থাকুক, আমি প্লাজমা মেমব্রেনটা আবার আলোচনা করব, সমস্যা নাই। তোমরা একটু পড়তে থাকো আর পেছনে ফ্যানটা বন্ধ করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।